দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সিজারিয়ানের হার। প্রসূতি ভর্তি হলেই নানা অজুহাতে করা হয় অস্ত্রোপচার। এগিয়ে বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য ঝুঁকিতে মা নবজাতক। চীনা পণ্যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে বাংলাদেশে নতুন সম্ভাবনা বাড়তে শুরু করেছে। বিদেশি অর্ডার ধারাবাহিকতা বজায় রাখতে কৌশলী হওয়ার পরামর্শ। বাণী অর্চনা, অঞ্জলি আর ভক্তিতে বিদ্যাদেবীর আরাধনা। শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে মণ্ডপে সরস্বতী পূজার নানা আয়োজন, কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সময় সংবাদে সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। দেশে সিজারিয়ান সেকশন বা অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান জন্মদানের প্রবণতা বাড়ছে আশঙ্কাজনক হারে। তথ্য বলছে দেশে সিজারিয়ান অপারেশনের হার পৌঁছেছে 31%। সমাজের শিক্ষিত ও সচ্ছল পরিবারের শিশুদের বেশিরভাগ ক্ষেত্রে জন্ম হচ্ছে এই অস্ত্রোপচারের মাধ্যমে। বিশেষজ্ঞরা বলছেন, অপ্রয়োজনে সিজারিয়ান সেকশন করা হলে ঝুঁকির মধ্যে পড়তে পারেন মা ও নবজাতক। কেন্দ্রীয়ভাবে সারা দেশে অডিটের ব্যবস্থা করলে এই হার কমিয়ে আনা সম্ভব। সিজার না করেন, আপনি এখান থেকে যদি আগামীকাল চলে যান, চলে যাওয়ার পর যদি আপনার বেবির বা আপনার ওয়াইফের কিছু হয়, সে দায়ভার আমাদের না। তো স্বাভাবিক এই কথা শুনে তো যে কোনো একটু ভয় পাবেই। দেন ভোরে আমার সিজার হয়ে যায়, এই আর কি। তো তখনও বুঝি নাই যে আসলে কত বড় ভুল একটা ডিসিশন নিতে যাচ্ছি। সাদিয়া আফরিন, স্বাভাবিক প্রসবের তীব্র ইচ্ছা থাকলেও সে সময়ে সিজারিয়ানে যেতে হয় তাকে। অস্ত্রোপচারের পর এখন তিনি ভুগছেন শারীরিক বিভিন্ন জটিলতায়। প্রচণ্ড ব্যাক পেন হয়। এমনও হয় যে রাতে যখন আমি শোয়ার পর আমাকে দেখা যায় আমার হাজব্যান্ডের হেল্প নিয়ে আমাকে আরেক সাইডে হতে হচ্ছে। আগের মতো কাজ করতে পারছি না, এই প্রবলেমগুলোই হচ্ছে। আর তলপেট স্থূলতা তো বেড়ে গেছে আগের থেকে। তলপেট ব্যথা, হ্যাঁ, এই সমস্যাটাও আছে। বুকে ব্যথা করে মাঝে মাঝে এখন। সোনিয়ার গল্পটাও একই। প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ছুটে যান এই গৃহবধূ। 10 দিন আগে সিজারিয়ানের মাধ্যমে সন্তান প্রসবের পর গুরুতর ইনফেকশন নিয়ে সঙ্গী অসহ্য যন্ত্রণা। সিজারের পরেই তো শিলি কাটাইতে আইসি, পরে ইনফেকশন ধরা পড়ছে। এখন শিলি পুরা খুইলা দিছে, খুইলা বলছে কি যে হারা ড্রেসিং করব। প্রসূতি মায়ের কষ্ট, কিছু কিছু ক্ষেত্রে সন্তানের স্বাস্থ্য ঝুঁকি আর নিশ্চিতভাবেই বেশি খরচের ধাক্কা। এরপরও সিজারিয়ান পদ্ধতিতে কেন বাড়ছে সন্তান প্রসবের প্রবণতা? মায়েদের কাছেই মিলছে এই প্রশ্নের উত্তর। অনেক চেষ্টা করছিল কিন্তু হয় নাই বলে বিকাল 5টার সময় বলছে সে সিজার করা লাগবে। গত মাসে 24 তারিখ হয়েছিল। এই ইনফেকশনের লেগে আবার এই ভর্তি থাকা রইল। জানলে আর সিজার করতাম না, অনেক কষ্ট। ভয় লাগছে কিন্তু লাগার পরেও ডক্টররা বলেছে ইমার্জেন্সি এখন অপারেশনটা করে ফেললে ভালো হবে, না হয় পরবর্তী সময় বাচ্চাদের যে আমি ওয়েট করি তাই এটা বাচ্চার প্রতি খারাপ হতে পারে। বিশ্বব্যাপী 10 থেকে 15% প্রসব সিজারিয়ান বা সি সেকশনে করানোর সীমা নির্ধারণ করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অথচ বাংলাদেশে সেই সীমা ছাড়িয়েছে দ্বিগুণেরও বেশি। বাংলাদেশ ডেমোগ্রাফিক অ্যান্ড হেলথ সার্ভে 2022-এর প্রাথমিক ফলাফল অনুযায়ী 2011 সালে সিজারিয়ান সন্তান জন্মদানের হার ছিল 18%। 2014 সালে এই হার বেড়ে হয় 24%। 2017 থেকে 2018 সালে 34% ও 2022 সালে এটি ছিল 45%। অনেক পরিবারই ডাক্তারের কাছে সি সেকশন অর্থাৎ সিজারিয়ান অপারেশনের চাহিদা দেখিয়ে থাকেন। বিশেষজ্ঞরা বলছেন এর প্রধান কারণ লেবার পেইন অর্থাৎ প্রসব বেদনাকে ভয় পাওয়া। শুধু তাই নয়, প্রসব বেদনা সম্পর্কে পর্যাপ্ত ধারণা না থাকাকেও দায়ী করছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন বাংলাদেশে সিজারিয়ান অপারেশনের বেশিরভাগই হচ্ছে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকগুলোতে। স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে মেইনলি প্রাইভেট সেক্টরে যারা করে ডেলিভারি, তাদের সিজারিয়ান সেকশন রেটটা বেশি হয়। তাতে হচ্ছে মায়েদের বাচ্চার রিস্ক নিতে চায় না, হ্যাঁ, তাদেরই হয় এটা। কিন্তু গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ডেলিভারিটা, নর্মাল ডেলিভারিটাই বেশি হয়। যত নর্মাল ডেলিভারির দিকে যাওয়া যায় তত কিন্তু মার জন্য, বাচ্চার জন্য ভালো। আমরা সিজারটা কখন করছি যখন ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, মায়ের দিকটা এবং বাচ্চার দিকটা। মায়ের দিকটা সবার আগে আমি দেখছি যাতে মা ঝুঁকিতে না পড়ে, বাচ্চাদের ঝুঁকিতে না পড়ে। আইসিডিডিআরবির গবেষণায় উঠে এসেছে সিজারিয়ান অপারেশন নিয়ে 35 থেকে 49 বছর বয়সী প্রসূতি মায়েরা বেশি খরচ করছেন, যার মধ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি। কেন্দ্রীয়ভাবে সারা দেশে সিজার অডিটের একটি ব্যবস্থা করতে হবে। এর মধ্য দিয়ে অপ্রয়োজনীয় সিজারগুলোকে আমরা বাদ দিতে পারি। বিশেষজ্ঞরা বলছেন অপ্রয়োজনীয় সিজার বন্ধে সচেতনতা বাড়ানোর সঙ্গে সঙ্গে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোকে আনতে হবে জবাবদিহির আওতায়। তাসনিয়া নিশাত মিম, সময় সংবাদ, ঢাকা।
ময়মনসিংহ নগরীর অলিগলিতে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোর প্রায় সবগুলোই সিজার নির্ভর। অভিযোগ রয়েছে প্রসূতি রোগী ভর্তি হলে বিভিন্ন অজুহাতে করা হয় সিজার। ময়মনসিংহ মেডিকেলে যেখানে সিজার প্রায় 57%, সেখানে বেসরকারি হাসপাতাল ক্লিনিকে সিজারের হার 80%-এরও বেশি। অপ্রয়োজনীয় সিজারের হুমকিতে মা ও শিশুর স্বাস্থ্য। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের প্রতিবেদন। ময়মনসিংহের মুক্তাগাছার আলপিনা আক্তার সম্প্রতি প্রসব বেদনা হলে একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। সেখানে দ্রুত সিজারের পরামর্শ দিলে রাজি হননি স্বজনরা। পরে ছুটে যান ময়মনসিংহ মেডিকেলে। এখানে কোনো সমস্যা ছাড়াই হয় স্বাভাবিক প্রসব। সুস্থ আছেন মা সন্তান দুজনেই। নরমালি ডেলিভারি হলো, এখন সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের 1 কিলোমিটারের মধ্যে আছে অন্তত 450 বেসরকারি হাসপাতাল ক্লিনিক। তাদের সেবার মূল বিষয় প্রসূতি সেবা। অভিযোগ রয়েছে প্রসবের সময় না হলেও প্রসূতিদের সিজার করানো হয় এসব ক্লিনিকে। অপ্রয়োজনীয় সিজারে ঝুঁকিতে পড়েন মা ও শিশু। পরে অবস্থা জটিল হলে বিভিন্ন অজুহাতে তাদের পাঠানো হয় ময়মনসিংহ মেডিকেলে। 4 দিন পরে ছুটি দিছে, পরেতে আর কি সমস্যা অনেক না, ডাক্তাররা কইছে সিজার এগুলো সমস্যা হইছে। রোগী গেলেই সিজার, লাগলেও সিজার করে, না লাগলেও সিজার করে। গত 1 বছরের তথ্য অনুযায়ী ময়মনসিংহ মেডিকেলে 8277টি সিজার এবং 6206টি স্বাভাবিক প্রসব হয়েছে। বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা বলছেন একই সময়ে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোতে সিজার করা হয়েছে 80% এবং স্বাভাবিক প্রসব 20%-এরও কম। চিকিৎসকরা বলছেন সাধারণ প্রসবে বাড়তি ঝুঁকি মনে করেন অভিভাবকরা। 12 থেকে 18 ঘন্টা মনিটরিং করা, এই রিস্কটা আমরা বাইরে নিতে পারি না, যার জন্য বাইরের হচ্ছে যে সিজার সেকশন রেটটা বেশি। প্রত্যেকটা প্রাইভেট ক্লিনিকে নর্মাল ডেলিভারি ব্যবস্থা থাকতে হবে, যাতে রোগী আসলেই নর্মাল ডেলিভারি চেষ্টা না করে তারা যাতে সিজার সেকশন করতে না পারে। বিশেষজ্ঞরা বলছেন সিজারের প্রবণতা কমাতে মায়েদের সচেতনতার পাশাপাশি বড় ভূমিকা রাখতে হবে চিকিৎসকদের। সেই সাথে বেসরকারি হাসপাতাল ক্লিনিকগুলোকে আনতে হবে নজরদারির আওতায়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আনুষ্ঠানিকতা চলছে। এই মুহূর্তে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমা ময়দানে আছেন রিপোর্টার তোহা খান তামিম। সরাসরি যাচ্ছি তার কাছে। বিশ্ব ইজতেমা ময়দানে আর কিছুক্ষণ পরেই জোহরের সালাত আদায় করবেন মুসল্লিরা। সেই প্রস্তুতি তারা এখন নিচ্ছেন। সকাল থেকে যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ছিল সেটা কেটে গিয়ে এখন বেশ রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটি দিন, এবং এই মধ্য দুপুরে আর কিছুক্ষণ পরেই জোহরের সালাত আদায় করবেন মুসল্লিরা। এরপরেই যে আম বয়ান, সেটি ধাপে ধাপে আম বয়ান শুরু হবে। জোহরের সালাতের পরে আম বয়ান করা হবে, এরপরে যে আসরের সালাত তারপরে আম বয়ান করা হবে, মাগরিবের পরেও কিন্তু চলবে। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন যে নজমের জামাত রয়েছে জিম্মাদারের অধীনে, সেই নজমের জামাতে যারা এখানে অংশগ্রহণকারীরা রয়েছেন, সেই অংশগ্রহণকারীরা তারা এখানে মূলত সেই নজমের জামাতে অংশগ্রহণ করেছিলেন এবং ছোট ছোট যে দলে ভাগ হয়ে বিভিন্ন যে দিনী আলোচনা, সেই দিনী আলোচনা তারা এখানে অংশ নিয়েছিলেন। কোরআন এবং হাদিস থেকে নানা ধরনের আলোচনা হয়েছে। আমি যদি একটু বলি যে বাদ জোহর বয়ান করবেন পাকিস্তানের একজন মাওলানা, তিনি জিয়াউল হক। এরপরে বাদ আসর বয়ান করবেন মাওলানা রবিউল হক, যিনি বাংলাদেশের একজন শীর্ষ মুরব্বী। বাদ মাগরিব বয়ান করবেন ভারতের একজন শীর্ষ মুরব্বী মাওলানা আহমদ লাট। এভাবেই কিন্তু দিনের যে কার্যক্রম সেটি এগিয়ে নেওয়া হবে এবং চলবে এশার নামাজ পর্যন্ত। এশার নামাজ পরে মুসল্লিরা যারা রয়েছেন, অংশগ্রহণকারীরা যারা রয়েছেন, তারা পূর্ণ বিশ্রামে চলে যাবেন। পরবর্তী দিনের যে কার্যক্রম সেটি অংশ নেওয়ার জন্য তারা বিশ্রাম নেবেন। যেহেতু একেবারে ভোরবেলা উঠতে হয়, ফজর নামাজের আগে সবাইকে ঘুম থেকে জেগে উঠতে হয়, এই জন্য এই দিকে অর্থাৎ আগের দিন রাত্রেবেলা যাতে করে খুব দ্রুত বিশ্রাম নেওয়া যায় সেই ব্যবস্থাটি কিন্তু মূলত করে থাকেন। একেবারে ভোর থেকে শুরু করে রাত অবধি পর্যন্ত, বিশেষ করে এশা নামাজ পর্যন্ত নানা ধরনের যে কর্মসূচি, সে কর্মসূচি চলতে থাকে। এখানকার যারা আয়োজকরা রয়েছেন তারা বলছেন এখান থেকে শিক্ষা নিয়ে মানুষ যাতে তার ব্যক্তি জীবনটা পরিবর্তন করতে পারে, ব্যক্তি জীবনে যাতে করে অন্যায়, অনাচার, পাপাচার, নানা ধরনের যে খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে, সেই বিষয়ে কিন্তু এখান থেকে যে শিক্ষা, সেই শিক্ষাটা গ্রহণ করছেন। এবং এখানের অংশগ্রহণকারী যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এই শিক্ষা, এখান থেকে এই শিক্ষা কাজে লাগিয়ে মানুষ যাতে আল্লাহমুখী হতে পারে, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবনাচরণ, যে আদর্শ, সেই আদর্শ ধারণ করতে পারে এবং সে অনুযায়ী পথ চলতে পারে, সেই ব্যাপারেই কিন্তু তাদের চেষ্টা, তাদের যে নানা ধরনের যে মেহনত এবং নানা ধরনের যে
এখানে যে পরিশ্রম করছেন সেই বিষয়টি তারা গুরুত্ব আরোপ করছেন এবং সেই অনুযায়ী তারা চলতে চান। তো সব মিলিয়ে কিছুক্ষণ পরেই জোহরের সালাত আদায় হবে এবং সেই অনুযায়ী এখানে প্রস্তুতি নিচ্ছেন। জোহরের সালাতের পরে আবার আম বয়ান শুরু হবে। এই ছিল টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমার হাতে থাকা সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম বিশ্ব ইজতেমা ময়দানে। খুলনার ডুমুরিয়ায় অবৈধ ইটভাটা বন্ধে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদপ্তর। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই খুলনা অঞ্চলে যে সমস্ত ইটভাটা গড়ে উঠেছিল অবৈধভাবে, সেসব ইটভাটার বিরুদ্ধে কিন্তু অভিযান পরিচালনা করছে পরিবেশ অধিদপ্তর। আজকে সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার একাধিক এরকম অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর বিভিন্ন যে অন্যান্য সংস্থা রয়েছে প্রশাসনে তাদেরকে সাথে নিয়ে এই অভিযান পরিচালনা করে। আমরা এখানে দেখছি যে খুলনার ডুমুরিয়া উপজেলার খোরনিয়া এলাকায় এই ইটভাটাটি একেবারে নদীর তীর দখল করে, নদীর পাড় দখল করে ইটভাটাটি গড়ে উঠেছিল এবং সেই ইটভাটাটি আসলে এই যে চিমনি, মূল চিমনি, সেটি আসলে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে। এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তার নির্দেশনা এটি ভেঙে দেওয়া হচ্ছে এবং এখানে তারা আসলে বলছেন যে এই ইটভাটা সহ বেশ কয়েকটি ইটভাটার ব্যাপারে কিন্তু উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে ভেঙে ফেলার জন্য এবং সেটি কিন্তু পরিবেশ অধিদপ্তর করছে এবং তারা আসলে বলছেন যে খুলনা অঞ্চলে বিভিন্ন যে ইট ভাটাগুলো রয়েছে সেগুলোর কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ফলে এসব অঞ্চলে কিন্তু পরিবেশের বেশ ক্ষতি হচ্ছে এবং এসব ক্ষতি থেকে রক্ষা করতেই কিন্তু এসব ইট ভাটা আসলে ভেঙে ফেলা হচ্ছে। আমরা আসলে ছবিতে দেখতে পাচ্ছি যে এই যে ইট ভাটার মূল যে জায়গাটা আসলে পোড়ানো হয় তার পাশে যে চিমনি এবং চিমনির পাশে যে জায়গাটি আসলে পোড়ানো হয় যে ওয়াল, সেটি আসলে ভেঙে ফেলা হচ্ছে এবং এখানকার যারা আসলে কর্মকর্তা রয়েছেন তারা আসলে বলছেন যে পর্যায়ক্রমে খুলনা অঞ্চলে যতগুলো আসলে অবৈধ ইট ভাটা রয়েছে সবগুলোতে আসলে অভিযান পরিচালনা করা হবে এবং যাদের কোনো ছাড়পত্র নেই পরিবেশে সেসব ভেঙে ফেলা হবে। আমরা এর আগে দেখেছি অন্য একটি ইটভাটায় গিয়েছিল এবং সেখানেও কিন্তু তারা সতর্ক করে এসেছে যে তাৎক্ষণিকভাবে এটি বন্ধ করে দেওয়া হয়েছে, এর পাশাপাশি জরিমানাও আদায় করা হয়েছে এবং পর্যায়ক্রমে এগুলো সব বন্ধ করা হবে বলে তারা আসলে জানাচ্ছেন। একটু বলে রাখি, খুলনা অঞ্চলে 146টি ইটভাটা রয়েছে আমরা জানতে পেরেছি, তার মধ্যে প্রায় অর্ধশত ইটভাটারই কিন্তু পরিবেশ অধিদপ্তরের কোনো ছাড়পত্র নেই এবং নিবন্ধন নেই অনেকগুলোর এবং এসব এই যে অবৈধ ইটভাটাগুলো রয়েছে সেগুলো বন্ধের জন্য সরকারের পক্ষ থেকে কিন্তু কঠোর নির্দেশনা রয়েছে এবং বলা হচ্ছে যে এই ইটভাটার বিকল্প যে ভাবে আসলে ইটভাটা তৈরি করার জন্য, অর্থাৎ ব্লক আকার তৈরি করার জন্য, যদিও ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে এইসব ইটভাটায় অনেক বিনিয়োগ করে ফেলেছেন এবং তারা কিছুটা সময় দাবি করছেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে যে ইটভাটার অভিযান তার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনায়। বিপিএল এর এলিমিনেটরের বাঁচা মরার ম্যাচে কিছুক্ষণ পর মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। ম্যাচের টিকিট নিতে সমর্থকদের লম্বা লাইন। এই মুহূর্তে মিরপুরে আছেন রিপোর্টার নিয়ন মুহাইমিন। সর্বশেষ খবর জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট একেবারে শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। আজ দুপুর 1:30টায় এলিমিনেটর এবং প্রথম কোয়ালিফায়ার যেটা সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠিত হবে। আমার পেছনে গ্যালারির যে গেটটা দেখতে পাচ্ছেন সেই গেট দিয়ে আসলে 1 নম্বর গেট দিয়ে একে একে আসলে দর্শকরা এখানে প্রবেশ করবেন, কিন্তু এখন পর্যন্ত ম্যাচ শুরু হতে আর ঘন্টাখানেক বাকি থাকার পরও কিন্তু খুব বেশি দর্শককে আমরা এখানে দেখতে পাচ্ছি না। তবে সকালে যখন টিকিট কাউন্টারে গিয়েছিলাম সেখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল মানুষের, বেশ ভালো রকমের ভিড় ছিল। বেশ অনেক আগে থেকে তারা এসে দাঁড়িয়েছিলেন, তাদের অনেকের সঙ্গে কথা হয়েছেন। তারপরেও গেটে মানুষ না থাকার মূল কারণটা কিন্তু সন্ধ্যার ম্যাচ, কারণ মূল আগ্রহের জায়গাটায় আসলে আজ প্রথম যে কোয়ালিফায়ারটি আছে ফরচুন বরিশাল এবং চট্টগ্রাম কিংস, সেই দুটো টিমকে নিয়ে আসলে সবার মধ্যে আগ্রহ। এলিমিনেটর নিয়ে সেইভাবে আসলে হাইপটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। রংপুর রাইডার্স এবং খুলনা টাইগার যদিও টিম হিসেবে দুর্দান্ত এবং এখন পর্যন্ত খুবই ভালো খেলেছে দুটো টিমই। রংপুর রাইডার্স আপনারা জানেন যে প্রথম 8টি ম্যাচ জিতে কিন্তু প্রথম দল হিসেবে কোয়ালিফাই নিশ্চিত করেছিল, পরবর্তীতে খুলনা একেবারে শেষ দল হিসেবে প্লে অফ নিশ্চিত করেছে। তো এই দুটো দলের মধ্যে লড়াই জমবে রাত দুপুর 1:30টা থেকে। এখন পর্যন্ত আমাদের কাছে যে খবর, বেশ ভালো কিছু বিদেশি রিক্রুট করেছেন তারা এই মুহূর্তে। রংপুর রাইডার্সের খবর যতটুকু জানি যে আমরা জেমস ভিন্স, রাসেল, নাই ম্যাকডোনাল্ড এরকম 4 জন ক্রিকেটারকে তারা নিয়ে এসেছেন আজকের এই প্লে অফ উপলক্ষে। অন্যদিকে খুলনা টাইগার্সের কথা যদি বলতে হয়, তারা 2 জন ক্যারিবিয়ান তারকাকে দলে ভিড়িয়েছেন, জেসন হোল্ডার এবং শেমরন হেটমায়ার। সব কিছুই আসলে এখন পর্যন্ত আমরা বিভিন্ন সূত্রের মাধ্যমে জেনেছি, বিভিন্ন টিমের পক্ষ থেকে জেনেছি। তবে ম্যাচ শুরু হওয়ার আধা ঘন্টা আগে যখন টস হবে এবং দলগুলো দেওয়া হবে, স্কোয়াড জানা হবে, তখনই আসলে বোঝা যাবে কারা খেলছেন আর কারা খেলছেন না। তবে এখন পর্যন্ত যে হাইপ তোলার চেষ্টা করা হচ্ছে দুটো দলের পক্ষ থেকে, সেই জায়গায় মনে হয় তারা শতভাগ সফল, কারণ
মানুষ টানতে পারছেন। এখন পর্যন্ত বেশ অনেক দর্শক মাঠে ঢুকেছেন এবং বাকি পুরো সময়টাই আসলে সবাই এখন অপেক্ষা করছেন সন্ধ্যার ম্যাচটার জন্য, সেটাই আসলে সবার জন্য হটকেক বলা যেতেই পারে। তো এই ছিল মিরপুর থেকে এখন পর্যন্ত আমার কাছে সব শেষ। সরাসরি যুক্ত ছিলাম শেরেবাংলা স্টেডিয়ামে। বাণী অর্চনা, অঞ্জলি আর ভক্তিতে শিক্ষা প্রতিষ্ঠান ও মণ্ডপে মণ্ডপে চলছে বিদ্যাদেবীর আরাধনা। সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে দেবী সরস্বতীর আরাধনায় জড়ো হন ভক্তরা। বেলা 8:45 দেবীর চক্ষুদানে প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদের একটি করে মণ্ডপ স্থাপিত হয়েছে জগন্নাথ হলে। 70টি মণ্ডপে বই, পুস্তক ও বিনা হাতে প্রতিমা স্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়াও বিভিন্ন স্থানে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে বিদ্যার দেবী সরস্বতীর পূজা হয়। ভক্তরা জ্ঞান, বিদ্যা বৃদ্ধির আশায় আরাধনা করেন দেবীর কাছে। ভার্সিটি লাইফে আসছি, তারপর জবে ঢোকার পর আসা হয় না, 8 বছর পরে আজকে আসলাম, অনেক ভালো লাগছে। মেয়েকে নিয়ে আসছি হাতে খড়ি দেওয়ার জন্য, যাতে শিক্ষা জীবন শুরু এইখান থেকে হয় আর কি। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপন হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। বিদ্যার দেবীর আরাধনায় সাজানো হয়েছে মণ্ডপ। সরস্বতী পূজার আরও খবর জানাতে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে আছেন সহকর্মী আয়েশা, সিলেটে অপু বণিক এবং ব্রাহ্মণবাড়িয়ায় আছেন উজ্জ্বল চক্রবর্তী। সরাসরি প্রথমে যাচ্ছি সামিয়ার কাছে। কিন্তু চলছে জগন্নাথ হলের এই পূজা মণ্ডপগুলোতে। আমরা দেখছি যে এখানে কিন্তু জগন্নাথ হলে 70টি পূজা মণ্ডপ রয়েছে এবং এখানে কিন্তু ভক্তরা আসছেন এখন এবং তারা প্রসাদ গ্রহণ করছেন। একই সাথে কিন্তু তারা দেবীকে প্রণাম করছেন, দেবীর কাছে তাদের চাওয়া পাওয়াগুলো জানাচ্ছেন এবং জানাই যে আজকে কিন্তু কিছুক্ষণ আগে 1 ঘন্টা আগে প্রায় তথ্য উপদেষ্টা নাহিদ এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কিন্তু এই মণ্ডপগুলো পরিদর্শন করতে আসেন এবং এই মণ্ডপের, এই পূজা মণ্ডপের আইন শৃঙ্খলা যাতে নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন এবং আমরা যেটা দেখছি যে বিদ্যার দেবীর আগমনের ফলে কিন্তু আমরা সকাল থেকে দেখছি বাচ্চাদের বেশ আনাগোনা রয়েছে এখানে এবং এই পূজা মণ্ডপকে ঘিরে মেলা, এখানে কিন্তু মেলাও বসেছে। আমরা দেখছি পিঠাপুলি সহ বিভিন্ন খাবারের স্টল কিন্তু রয়েছে। আমরা এখন এই মুহূর্তে চলে যাব আমার সহকর্মী অপুর কাছে। দাঁড়িয়াপাড়ায় অবস্থান করছি এবং আপনারা জানেন যে পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনার মধ্য দিয়ে কিন্তু আজকে থেকে সরস্বতী পুজো শুরু হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে কিন্তু রয়েছি সিলেট নগরীর দাঁড়িয়াপাড়ায় এবং যেখানটিতে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট ছোট যে বাচ্চারা রয়েছে তারা কিন্তু পর্যায়ক্রমে সকাল থেকেই কিন্তু একটা পুজোর যে আমেজ ছিল সেই আমেজের মধ্য দিয়ে কিন্তু তারা এখানে উপস্থিত হয়েছে এবং পুষ্পাঞ্জলির মধ্য দিয়েই কিন্তু দেবী সরস্বতীর যে আরাধনাটি রয়েছে সেটি কিন্তু সম্পূর্ণ করলো এবং আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে সিলেট বিভাগে এবং জেলায় প্রায় 1000-এর উপরে পুজো মণ্ডপে আজকে পুজো অর্চনা হচ্ছে এবং যদি সিলেট মহানগরীর কথা বলি তাহলে 120টি পুজো মণ্ডপে আজকে দেবী মা সরস্বতীর কিন্তু পুজো অর্চনা চলছে এবং যেহেতু আজকের দেবী সরস্বতীর পুজো হচ্ছে এবং সেই সুবাদে কিন্তু এই বিদ্যা জ্ঞানের দেবীর মাধ্যমে কিন্তু আজকে ছাত্রছাত্রীরা তাদের জ্ঞান বাড়ানোর জন্যই কিন্তু আসলে মূলত সকাল থেকে উপবাস করে মায়ের পায়ে অঞ্জলি প্রদান করেছে এবং যেহেতু আজকে সন্ধ্যার দিকে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পুজো মণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে এবং পাশাপাশি আগামীকাল বিশেষ যেটি রয়েছে যে সেটি বিশেষভাবে কিন্তু যেটি রয়েছে যে ট্রাকে করে মা সরস্বতীকে কিন্তু বিভিন্ন জায়গায় প্রদর্শিত করা হবে এবং তার মধ্য দিয়েই কিন্তু আসলে সরস্বতী পুজোর যে মূল যে আমেজটি সেটি কিন্তু শেষ হবে। প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু সিলেটের 120টি পুজো মণ্ডপে এই আয়োজন হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে নগরীর দাঁড়িয়াপাড়ায় এখানকার প্রায় 20টির উপরেও পুজো মণ্ডপ রয়েছে এবং বিশেষ করে প্রতি বছর যে জায়গাটাতে আসলে একটি মাঠে প্রায় 22টি পুজো মণ্ডপে পুজো অর্চনা হয় সেটি হচ্ছে যে মাছিদুগির পাড় এবং
সেই মাছুদিঘির পাড় যেটি রয়েছে সেই মাছুদিঘির পাড়ে কিন্তু আসলে একই জায়গায় খোলা মাঠের মধ্যে 22টি পুজো মণ্ডপে পুজো অর্চনা হচ্ছে। তো আসলে এভাবেই প্রতি বছর কিন্তু সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সরস্বতী পুজোর সর্বশেষ। এবার চলে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী রয়েছেন ব্রাহ্মণবাড়িয়ায়, সেখানে আছেন উজ্জ্বল চক্রবর্তী। দেশে নেই ব্রাহ্মণবাড়িয়াও একযোগে অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা। সরস্বতী পূজাকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লা এবং বাড়িঘরে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে বিদ্যা এবং জ্ঞানের দেবী সরস্বতী পূজা। সরস্বতী পূজাকে কেন্দ্র করে সেই সকাল থেকে কিন্তু ভক্ত এবং সনাতন বিদ্যার্থীরা কিন্তু বিভিন্ন পূজা মণ্ডপে তাদের যে মনের যে আকাঙ্ক্ষা বিদ্যাদেবীর কাছে রাতুল চরণে পুষ্পাঞ্জলি, সেই পুষ্পাঞ্জলির প্রদানের মধ্য দিয়ে কিন্তু তারা মায়ের কাছে প্রার্থনা করেছেন যেন বিদ্যা বুদ্ধি এবং জ্ঞান লাভের মধ্য দিয়ে তারা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারে। তেমনিভাবে পাশাপাশি তারা কিন্তু দেশ জাতির সমৃদ্ধি সুখ কামনা করেছেন। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে কালাসিপাড়া সরস্বতী পূজা মণ্ডপে। এই পূজা মণ্ডপে অল্প কিছুক্ষণ আগে কিন্তু এখানে প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনায় পবিত্র মন্ত্রে পরিত কিন্তু এখানে যারা ভক্ত আছে তারা কিন্তু মায়ের কাছে প্রার্থনা করেছেন এবং কুচযোগ্য সুবিত মুক্তাহারে বিনারঞ্জিত মুক্তাহারে ইত্যাদি ইত্যাদি বিভিন্ন মন্ত্র সরস্বতী মহাভাগ্যে বিদ্যে কমলোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাদেবী সরস্বতী নমস্তুতে, অর্থাৎ বিদ্যাদেবীর কাছে তারা প্রার্থনা করেছেন যে বিদ্যা বুদ্ধির মাধ্যমে জ্ঞানের মাধ্যমে তারা যেন আগামী দিনে এগিয়ে যেতে পারে, সেই প্রার্থনা কিন্তু করেছেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, মহিলা কলেজ সব বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে স্কুল কলেজ সবগুলো প্রতিষ্ঠানে কিন্তু সরস্বতী পূজা হচ্ছে, অর্থাৎ বিদ্যা এবং জ্ঞানের যে সরস্বতী পূজা সেগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা ভক্তদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এই পূজাকে কেন্দ্র করে তারা গত কয়েকদিন যাবৎ কিন্তু ব্যস্ত সময় পার করেছেন। এই ব্যস্ত সময়ের মধ্য দিয়ে কিন্তু আজকে অঞ্জলি প্রদান মধ্য দিয়ে কিন্তু মূল যে আনুষ্ঠানিকতা সেটি শেষ হয়েছে, কিন্তু রাতেও কিন্তু অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে ভক্তিমূলক সঙ্গীত অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের প্রতিমা পরিদর্শন পরিবারদেরকে নিয়ে বিভিন্ন পূজা মণ্ডপে তারা গিয়ে কিন্তু পরিবারের সদস্যদেরকে নিয়ে কিন্তু প্রতিমা পরিদর্শন করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি এখানে যে পূজা মণ্ডপকে কেন্দ্র করে এখানে বিভিন্ন ধরনের আনুষ্ঠানিকতা আয়োজন করেছে, বিভিন্ন ধরনের প্রসাদের আয়োজন করেছে। পাশাপাশি এখানকার যে ভোগ আরতি সেটি কিন্তু ঢাকের তালে তালে যে ধুপ্তি নাচ সেটি কিন্তু অনুষ্ঠিত হবে রাতে বলে আমরা জানতে পেরেছি। এইটুকু ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে সরস্বতী পূজা সম্পর্কে আমার কাছে থাকা সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়, সিলেট এবং ব্রাহ্মণবাড়িয়ায়। এবার বাণিজ্যের সংবাদ। চীনের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের 10% শুল্ক হার আরোপের ফায়দা পাচ্ছে বাংলাদেশি ব্যবসায়ীরা। কৌশলগত বাজার হিসেবে বিদেশি বায়ারদের কাছ থেকে জানুয়ারি মাসের রেকর্ড অর্ডার পেয়েছেন তারা। হিসাব বলছে এক মাসেই 33% প্রবৃদ্ধি হিসাবে প্রায় 3 বিলিয়ন মার্কিন ডলারের অর্ডার পেয়েছে বাংলাদেশ। সাক্ষাৎ টিপির ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। গত 6 মাসের টানা সংকটের মাঝেও চলতি বছরের জানুয়ারি মাসে সব রেকর্ড ভেঙেছে বাংলাদেশের তৈরি পোশাক খাত। বিজিএমই এর তথ্য অনুযায়ী জানুয়ারি মাসে ঢাকা জোন 30% প্রবৃদ্ধি হিসেবে 2.96 বিলিয়ন মার্কিন ডলারের পণ্য অর্ডার পেয়েছে, আর চট্টগ্রাম জোন 45.72% প্রবৃদ্ধি হিসেবে অর্ডার পেয়েছে 191 মিলিয়ন মার্কিন ডলারের। জানুয়ারির 20 তারিখ থেকে যখন আপনার চাইনিজ হলিডে শুরু হয়ে যায়, এর আগে কিন্তু চায়না থেকে মালগুলো এক্সপোর্ট করাই নিয়ে আসতে হয়। ইনহাউস করার কারণে অর্ডারগুলো আর্লি কিন্তু আপনার বুকিং হয়ে যায়, যার ধরুন আমাদের এই অর্ডারটুকু বেশি দেখা যাচ্ছে। ডিসেম্বর এবং জানুয়ারি মাস থেকেই বাংলাদেশের গার্মেন্টস ব্যবসায়ীরা আসন্ন ফল ও হলিডে মৌসুমের তৈরি পোশাকের অর্ডার পেতে শুরু করে। মার্চ এবং এপ্রিল মাস জুড়ে চলবে এই পোশাক রফতানির জাহাজীকরণ। এর মাঝে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন চীনের তৈরি পণ্যের উপর 10% হারে শুল্ক আরোপ করেছে। এই অবস্থায় চীনের শুল্ক জটিলতা এড়াতে বিদেশি বায়াররা এখন বাংলাদেশমুখী হয়েছেন বলে মনে করছেন গার্মেন্টস ব্যবসায়ীরা। এখন পিক আওয়ার সিজনে কিন্তু ও শিপমেন্টের কোয়ালিটি বাড়তি হয় নর্মাল টাইমের থেকে, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে বিগত দিনে যে শিপমেন্টগুলো হয়নি ওটা পিছিয়ে আস্তে আস্তে একদম সন্নিকট আসার পরে এই শিপমেন্টগুলো এখন সম্পন্ন হচ্ছে, যার ধরুন আপনি এখানে একটা কনসেন্ট্রেটেড ভলিউম দেখতে পাচ্ছেন। বিজিএমই এর মতো বিকিএমই এর আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে এসেছে রেকর্ড পরিমাণ অর্ডার। জ্যাকেট, ট্রাউজার এবং ব্লেজারের অর্ডার এসেছে তুলনামূলক বেশি। তবে জানুয়ারি মাসে ঢাকা এবং চট্টগ্রাম জোনের প্রতিষ্ঠানগুলোতে 55,088 কোটি টাকার অর্ডার পেল, তা সাময়িক অগ্রগতি বলে মনে করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। এই অগ্রগতি ধরে রাখতে বেশ কিছু নীতিগত সিদ্ধান্ত পরিবর্তনের মত তাদের। কাস্টমাররা চায়নার অল্টারনেটিভ
খোঁজা আরও আগে থেকে শুরু করেছে, এখন আরও এই জিনিসটাকে আরেকটু ত্বরান্বিত করার চেষ্টা করছে। সো এটার ইম্প্যাক্টটা আমরা আসলে আমাদের এক্সপোর্টের মধ্যে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। বাংলাদেশ বছরে প্রায় 46 বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করছে। এর মধ্যে ইউরোপ এবং আমেরিকা হলো বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার। বাংলাদেশের রপ্তানি আয়ের অন্যতম খাত এই তৈরি পোশাক শিল্প, যেমন সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ সহ নানা জটিলতায় পড়েছিল, ঠিক তেমনি তার থেকে উত্তরণের পথও খুঁজে পেয়েছে। বিশেষ করে আমেরিকা এবং চীনের যে বিরোধ চলছে তার ফলশ্রুতিতে তৈরি পোশাকের সুফল পাচ্ছে বাংলাদেশ, আর তাই জানুয়ারিতে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার 8 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। চ্যানেল ও বিকনবাতি দেখা না যাওয়ায় রোববার রাত 12টা থেকে এই দুই নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। মাঝ নদীতে আটকা পড়ে ছোট বড় 6টি ফেরি। পরে কুয়াশা কেটে গেলে সকাল 8টার দিকে আবারও স্বাভাবিক হয় ফেরি চলাচল। এতে স্বস্তি ফেরে ঘাটপাড়ে অপেক্ষায় থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মাঝে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার। সকালে ঢাকা সেনানিবাসে সেনা সদরের সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দুদেশের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রযাত্রায় বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাতের পূর্বে মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেন। সেখানে একটি গাছের চারা রোপণ করেন তিনি। 2 ফেব্রুয়ারি মালাউই ডিফেন্স ফোর্স কমান্ডার 5 দিনের সরকারি সফরে বাংলাদেশে আসেন। সফরকালে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ সহ বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি স্থাপনা পরিদর্শন করবেন। শুল্ক আরোপের বিষয়ে মেক্সিকো ও কানাডার সঙ্গে সোমবার কথা বলবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের ওপর শুল্ক আরোপের ঘোষণার একদিন পরে কথা জানান ট্রাম্প। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের ওপর চড়া শুল্ক জারি করলেও যুক্তরাজ্যের শুল্ক স্থগিতের ঘোষণা দেন তিনি। নির্বাচনে জয়ের আগে থেকেই কানাডা, মেক্সিকো, চীনের ওপর চড়া শুল্ক আরোপের ঘোষণা দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যেই কথা সেই কাজ। মেক্সিকো কানাডার ওপর 25% এবং চীনের ওপর বাড়তি 10% শুল্ক আরোপ করেন তিনি। কানাডা ও মেক্সিকো এই দুই দেশই যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য সহযোগী। দেশ দুটির পণ্যের ওপর ট্রাম্প শুল্ক আরোপের ঘোষণাও দেন। এখন এ নিয়ে সোমবার তিনি দেশ দুটির নেতাদের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন। আগামীকাল সকালে প্রধানমন্ত্রী ট্রুডোর সঙ্গে কথা বলবো। আমি মেক্সিকোর সঙ্গেও কথা বলবো। শুল্ক আরোপ করার পরে আমি তাদের থেকে নাটকীয় কিছু আশা করি না। তাদের কাছে আমরা অনেক টাকা পাবো। আমি নিশ্চিত যে তারা আমাদের টাকা দিয়ে দিবে। এদিকে যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকো ও কানাডা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, $155 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করবে কানাডীয় সরকার। মঙ্গলবার থেকে $30 বিলিয়ন মূল্যের মার্কিন পণ্যের ওপর এই শুল্ক কার্যকর হবে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের ওপর শুল্ক আরোপের হুঁশিয়ারি দিলেও যুক্তরাজ্যের ক্ষেত্রে তা স্থগিত রাখার ঘোষণা দেন ট্রাম্প। মোটা দাগে বলা যায়, ট্রাম্পের শুল্ক নীতি মার্কিন অর্থনীতিকে চাঙ্গা করার একটি কৌশলগত পদক্ষেপ। তার নীতি দেশের অভ্যন্তরে সমর্থন পেলেও বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। দেশে আশঙ্কাজনক হারে বেড়েছে সিজারিয়ানের হার। প্রসূতি ভর্তি হলেই নানা অজুহাতে করা হয় অস্ত্রোপচার। এগিয়ে বেসরকারি হাসপাতাল, স্বাস্থ্য ঝুঁকিতে মা নবজাতক। এ ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়ের।